এই পৃথিবীতে যখন থেকেই মানুষের সৃষ্টি হয়েছে তখন থেকেই মানুষ রাতের আকাশের হাজারো তারাকে দেখে অবাক হয়ে আসছে। আজকের বর্তমানের এই বিজ্ঞান যুগে আমরা মানুষ দূরের ওই সমস্ত তারার অজানা রহস্যের উন্মোচনের চেষ্টা করে যাচ্ছি। আর এর জন্যই আমরা মানুষ 1977 সালে এমন সব মেশিনকে মহাকাশে প্রেরণ করি যা সম্পূর্ণ অ্যাস্ট্রোনমির চিন্তাধারাকেই পরিবর্তন করে দিয়েছিল। প্রথমবার আমরা আমাদের সৌরমণ্ডলের বিশাল আকারের গ্রহ এবং তার মধ্যে চলা বিশাল বিশাল ঝড়কে দেখেছিলাম। সে সাথে আমরা এটাও দেখেছিলাম যে সমস্ত গ্রহকে শুধু আমরা মাত্র থিওরির মাধ্যমেই বুঝতে পেরেছি। আপনারা বুঝতেই পারছেন আমি কথা বলছি 1970-এ লঞ্চ করা নাসার ভয়েজার মিশনের সম্পর্কে, যেটা হাবেল টেলিস্কোপ এবং অ্যাডভান্স ডিপ স্পেস নেটওয়ার্কের পূর্বেই মানুষকে মহাশূন্যের অনেকটাই কাছে নিয়ে গিয়েছিল। এটার সাহায্যে আমরা প্রথম কোনো গ্যাসীয় গ্রহ যেমন জুপিটার এবং স্যাটার্নকে দেখতে পেয়েছি। ভয়েজার আমাদের এই সমস্ত গ্রহের তথ্যের সাথে সাথে এর কিছু চাঁদেরও খোঁজ দিয়েছে, যা ভবিষ্যতে আমাদের মানবের জন্য নতুন একটি ঘর হতে পারে। কিন্তু এই ভয়েজার মিশনকে শুধুমাত্র আমাদের ইউনিভার্সের পিকচার এবং তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়নি। এই ভয়েজার স্পেসক্রাফটের সাথে মানবজাতির একটি এমন রেকর্ডও মহাশূন্যে পাঠানো হয়েছে, যেটা যদি কোনো এলিয়ান সভ্যতা পেয়ে যায় তাহলে ওই এলিয়ান এই ইউনিভার্সে আমাদের অস্তিত্বকে খুঁজে আমাদের পৃথিবী পর্যন্ত চলে আসতে পারবে। এই স্পেসক্রাফটের মধ্যে একটি গোল্ডেন রেকর্ড ডিস্ক আছে, যেটা কপার দ্বারা তৈরি এবং এটাকে গোল্ড দিয়ে কভার করা হয়েছে। গোল্ডেন কভার হওয়ার কারণে এটার মহাশূন্যে থাকা রেডিয়েশন আর কসমিক ওয়েভ থেকে বেশি ক্ষতি হবে না। এই ডিস্কের মধ্যে 115টি পিকচার, ন্যাচারাল সাউন্ড যেমন পৃথিবীর হাওয়া, ঝড়, পাখি এবং মাছের আওয়াজ, আর সেই সাথে বেশ কিছু রকমের মিউজিক এবং 45টিরও বেশি ভাষাতে এলিয়েনদের জন্য ওয়েলকাম মেসেজ রেকর্ড করা হয়েছে। এই সব কিছুই এই গোল্ডেন ডিস্কের মধ্যে স্টোর করা আছে। আর এই ডিস্কটিকে কিভাবে প্লে করতে হবে ডিস্কের উপরের কভারের মধ্যে নির্দেশনা দেওয়া আছে, যা আপনি এই কভারে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি ডিস্কের মধ্যে ডিস্কের আকারের একটি ছোট্ট চিহ্নকে দেখতে পাচ্ছেন, যেখানে বাইনারি কোডের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেখানে এই ডিস্কের আকৃতিটির মধ্যে দাঁড়িয়ে থাকা দাগগুলোকে বাইনারিতে 1 আর মাইনাস সাইনকে 0 বোঝানো হয়েছে। যদি আপনি এখন এটাকে ডিকোড করেন তো আপনি পাবেন এই ডিস্ক 3.6 সেকেন্ডের মধ্যে এক রোটেশন কমপ্লিট করে। এছাড়াও এটাকে সঠিকভাবে কিভাবে প্লে করতে হবে সেটা কার্ট্রিজ চিহ্নের সাহায্যে বোঝানো হয়েছে। এই ডিস্কটিকে ওপর দিকে অথবা নিচ দিকে দুদিক থেকেই চালানো যাবে। এক সাইডের লেন্থ 1 ঘন্টার সমান। এরপর এই ডিস্কের আরও একটি চিত্র আছে, যেটা সব থেকে অধিক গুরুত্বপূর্ণ। এই চিত্রটি এই গ্যালাক্সিতে আমাদের লোকেশনকে তুলে ধরছে। এই চিত্রের ঠিক কেন্দ্রকে আমাদের সূর্য বুঝিয়েছে, আর এর চারপাশে থাকা 14টি পালসার স্টারকে বোঝানো হয়েছে। পালসার এক প্রকারের মৃত তারা, এদেরকে আমরা নিউট্রন স্টারও বলতে পারি। এই স্টারের গ্র্যাভিটি আর ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি হয়ে থাকে। প্রতি সেকেন্ডে 1000 বার রোটেশন করার কারণেই এর ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর থেকেও 1000 গুণে অধিক হয়ে থাকে। লাগাতার রোটেশন ও ইলেকট্রিক ম্যাগনেটিক পালস ছড়ে দেওয়ার কারণে এটিকে পালসার স্টার বলা হয়ে থাকে। আর এই তারার এই পালসকে ছড়ে দেওয়ার কারণেই বিজ্ঞানীরা সূর্যের সঠিক লোকেশনকে বোঝানোর জন্য এই পালসার স্টারের সহায়তা নিয়েছে। এখন যে পালসার স্টারটি সূর্য থেকে যতটা অধিক দূরে আছে তার লাইনটিও ঠিক ততটাই বড়। আপনি যদি এই চিত্রটির পালসার লাইনগুলোকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে বাইনারি কোডকে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বাইনারি কোড এই সমস্ত পালসার স্টারের রোটেশন স্পিডকে বোঝাচ্ছে। যদি ইউনিভার্সের কোনো এলিয়েন সভ্যতা এই কোডকে ডিকোড করতে পারে তাহলে তারা অতি সহজেই এই স্পিড রেটের সাহায্যে এই সমস্ত পালসার স্টারকে এই ইউনিভার্সে খুঁজে বের করতে পারবে এবং আমাদের সূর্যকেও ডিটেক্ট করতে পারবে। সময়ের সাথে সাথে এই সমস্ত পালসার স্টারের স্পিন রেটও কম হতে থাকে। তো যদি এলিয়েন সভ্যতা আমাদের ভয়েজার স্পেসক্রাফটকে কোটি বছর পরেও যদি খুঁজে পেয়ে থাকে, তো এই সময়কার স্পিন রেট এবং ভবিষ্যতে হওয়া স্পিন রেটের সাহায্যেও তারা আমাদেরকে খুঁজে বের করতে পারবে। এর মানে লাগাতার চেঞ্জ হওয়া আমাদের এই ইউনিভার্সেও এই সমস্ত পালসার স্টারের সাহায্যে এলিয়েন যে কোনো সময় আমাদেরকে খুঁজে বের করতে পারবে। এই পালসার ম্যাপের সাথে সাথে এই গোল্ডেন কাভারের মধ্যে আপনি ভিডিও সিগন্যালও দেখতে পাচ্ছেন। এখানে ভিডিওকে দেখার জন্য সব ধরনের নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। এটার সাহায্যে এলিয়েনরা আমাদের দ্বারা পাঠানো 115টি পিকচার এবং অডিওকে দেখতে আর শুনতে পাবে। সর্বশেষ এই ডিস্কের মধ্যে আপনি 2টি সার্কেল দেখতে পাচ্ছেন। এটা হাইড্রোজেন অ্যাটমের স্টেট।
এই দুই সার্কেলের মধ্যে আপনি দুটি ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি অরবিটে আছে আর একটি সেন্টারে আছে। আর এটার সেন্টারের দুটি লাইন বাস্তবে ইলেকট্রন আর প্রোটনের স্পিনকে বোঝাচ্ছে। এছাড়াও এই দুটি লাইন হরিজন্টাল লাইন, যেটা বাস্তবে হাইড্রোজেনের অ্যাটমের এক স্কেল থেকে দ্বিতীয় স্কেলে যাবার সময় স্কেলকে বোঝাচ্ছে। এই সময় এই ডিস্কে মজুদ সব তথ্যের জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়াও অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ভয়েজার 1-এর গোল্ডেন ডিস্কের ওপরে ইউরেনিয়াম 238-এর একটি লেয়ার দেওয়া হয়েছে, যেটা একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ, যার কারণে এটা লাগাতার ডিকে মানে ক্ষয় হতে থাকে। এটার অর্ধেক জীবন 4.51 বিলিয়ন বছরের হয়ে থাকে। এর মানে এটার 100% থেকে 50% হতেই 450 কোটি বছর সময় লেগে যায়। বিজ্ঞানীরা ভয়েজার 1-এর মধ্যে এই গোল্ডেন রেকর্ডকে একটি ঘড়ির মতো ব্যবহার করেছে। এটা ডিকে হবার টাইম পিরিয়ডকে দেখে এলিয়েন সভ্যতা এটা অবশ্যই বুঝতে পারবে এই স্পেসক্রাফটটিকে সর্বপ্রথম কখন এই ইউনিভার্সে লঞ্চ করা হয়েছিল। আর এর থেকেই ওই এলিয়েন সভ্যতা এটা বুঝতে পারবে মানব সভ্যতা কত বছরের পুরনো। বর্তমানে এই স্পেসক্রাফট মানবের দেওয়া এলিয়েনদের জন্য এই মেসেজটিকে নিয়ে ইন্টারস্টেলার স্পেসে যাত্রা করছে। এটা এই সময় পৃথিবী থেকে প্রায় 23 বিলিয়ন কিলোমিটার দূরে আছে, আর এটা প্রতি ঘন্টায় 61,000 কিলোমিটার আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের থেকে এতটা দূরে হবার পরেও এই স্পেসক্রাফট প্রতিনিয়ত আমাদের কাছে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে। পৃথিবীতে তৈরি করা অ্যাডভান্স ডিপ স্পেস নেটওয়ার্ক ভয়েজারের এত দুর্বল সিগন্যালকেও ক্যাচ করতে পারছে। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আর কিছু বছরের মধ্যেই ভয়েজার 1-এর সংযোগ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মজুদ থাকা মানবের তৈরি এই মেসেজ বিলিয়ন বছর পর্যন্ত এই ইউনিভার্সে ট্রাভেল করে যাবে। আসুন বন্ধুরা, এবার আমরা জানি ভয়েজার তার 1 বিলিয়ন বছরের সময়কালে আমাদের ইউনিভার্সের কোথায় গিয়ে পৌঁছাবে এবং এর মধ্যে সে কোন কোন এলিয়েন প্ল্যানেটের পাশ দিয়ে যাবে। ভয়েজারের বর্তমান স্পিড প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার। যদি এই গতিতে ভয়েজার ট্রাভেল করতে থাকে তো তাহলে এটি আমাদের সৌরমণ্ডলের সব থেকে দূরের একটি অ্যাস্ট্রয়েড, যেটার নাম সেরেনা, সেখানে পৌঁছাতে এর সময় লাগবে 250 বছর। এর থেকেও আগে গিয়ে ভয়েজার আমাদের সোলার সিস্টেমের শেষ বাউন্ডারিকে পার করবে, যেটাকে অড ক্লাউড বলা হয়ে থাকে। আর এই অড ক্লাউড 3 লাইট ইয়ার্স পর্যন্ত ছড়িয়ে আছে। আর আমাদের ভয়েজার 1-কে এটাকেই পার করতে 50,000 বছরের সময় লেগে যাবে। এরপর এটাকে আমাদের সব থেকে কাছের স্টার প্রক্সিমা সেন্টুরি পর্যন্ত পৌঁছাতে 70,000 বছরের থেকেও অধিক বেশি সময় লেগে যাবে। এইখানে ভয়েজার আলফা সেন্টুরি স্টার সিস্টেমে থাকা প্রক্সিমা বি প্ল্যানেটের কাজ দিয়ে যাবে। যদি এখানে এলিয়ান থাকে তাহলে তার সাথে ভয়েজারের কন্ট্যাক্ট হতে পারে। যদি এই গ্রহের এলিয়ান ভয়েজারের কোডকে ডিকোড করে আর আমাদের লোকেশনকে ট্রেস করে তো ততদিনে 70,000 বছর অতিক্রম হয়ে যাবে। আর ওইখান থেকে এলিয়ান যদি আমাদের পৃথিবীকে সিগন্যাল পাঠায় তো সেই সিগন্যাল এসে পৌঁছাতেও 4 বছর 3 মাসের সময় লেগে যাবে। আর আমরা যদি ওই সিগন্যালের রিপ্লে সাথে সাথে দিতে পারি তো সেটাকে ওইখানে গিয়ে পৌঁছাতে আরও 4 বছর 3 মাসের সময় লাগবে। যাই হোক, যদি ভয়েজার 1 এইখানেও এলিয়ানের খোঁজ না পায় তাহলে ভয়েজার এর থেকেও আগে বেড়ে যাবে এবং এর নেক্সট হেভিটেবল প্ল্যানেট হবে পৃথিবী থেকে 6 লাইট ইয়ার্স দূরের এই সোলার সিস্টেমে ভয়েজার 1-এর ভার্নার্ড স্টার বি নামের একটি সুপার আর্থ এক্সোপ্ল্যানেট পাবে। এই পর্যন্ত ভয়েজার 1-এর এসে পৌঁছাতে প্রায় 1,08,500 বছর সময় লেগে যাবে। যদি এইখানে ভয়েজার 1-কে কোনো এলিয়ান দেখে নেয় আর তার গোল্ডেন রেকর্ডকে যদি তারা ডিকোড করে তাহলে তারা মানবজাতির প্রায় 1 লক্ষ বছর আগের ইতিহাসকে দেখতে পাবে। এই গোল্ডেন রেকর্ডের মধ্যে থাকা পালসার স্টার ম্যাপ দেখে তারা বুঝতে পারবে আমাদের অবস্থান কোথায় আছে। এছাড়াও গোল্ডেন রেকর্ডের মধ্যে থাকা প্লুটোনিয়াম 238-এর ডিকেকে দেখে এলিয়েনরা অবশ্যই বুঝতে পারবে এই স্পেসক্রাফটটি 1 লক্ষ বছর পূর্বে লঞ্চ করা হয়েছিল। এখন এলিয়েন যদি অ্যাডভান্স হয় তারা এই সমস্ত ইনফরমেশন দেখে আমাদের পৃথিবীর সঠিক লোকেশন অবশ্যই বুঝতে পারবে। কিন্তু যদি এইখানেও ভয়েজার 1-এর সাথে এলিয়েনের সাক্ষাৎ না হয় তারপর ভয়েজার 1 আরও এগিয়ে যাবে এবং এর নেক্সট প্ল্যানেট হবে রস 128b, যেটা আমাদের থেকে 11 লাইট ইয়ার্স দূরে আছে। এই প্ল্যানেটটি আমাদের পৃথিবীর আকারের প্রায় এবং এই প্ল্যানেট পর্যন্ত ভয়েজার 1-কে পৌঁছাতে 1,97,000 বছর সময় লেগে যাবে। এই প্ল্যানেট তার স্টারের হ্যাবিটেবল জোনে আছে, তো এইখান থেকে কোনো এলিয়েন সভ্যতার ভয়েজারকে খুঁজে পাওয়ার চান্স অনেকটাই বেশি। কিন্তু যদি ভয়েজারকে এইখান থেকেও কোনো এলিয়েন সভ্যতা ডিটেক্ট না করে তো ভয়েজারের নেক্সট টার্গেট পৃথিবী থেকে 23.6 লাইট ইয়ার্স দূরের গ্লিস 667cc। এই প্ল্যানেট ট্রিপল স্টার সিস্টেমের একটি অংশ।
আর এই প্ল্যানেটের হোস্ট স্টারের নাম গ্লিস 667c। এটা তার হোস্ট স্টারের হ্যাবিটেবল জোনে হওয়ার কারণে বিজ্ঞানীরা মনে করেন এইখানে এলিয়েন হতে পারে। ভয়েজার 1কে এইখানে যেতে প্রায় 4,13,000 বছরের সময় লেগে যাবে। এত বছরের পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। ব্রহ্মাণ্ডে তখন আমাদের অবস্থানও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তারপরেও এই পালসার ম্যাপের সাহায্যে এলিয়েন আমাদের অবশ্যই খুঁজে বের করতে পারবে। যদি ভয়েজার এখানেও না থামে তাহলে পৃথিবী থেকে 40 লাইট ইয়ার্স দূর ট্র্যাপিস্ট 1 স্টার সিস্টেমে গিয়ে পৌঁছাবে। ট্র্যাপিস্ট স্টার এমন একটি স্টার সিস্টেম যেখানে জীবন হবার সম্ভাবনা অনেকটাই বেশি। ভয়েজার 1কে এইখানে পৌঁছাতে প্রায় 7,18,000 বছর সময় লেগে যাবে। যদি ভয়েজার 1-এর সাক্ষাৎ এইখানেও কোনো এলিয়েন সিভিলাইজেশনের সাথে না হয় তাহলে এরপর ভয়েজারের জন্য নেক্সট হ্যাবিটেবল প্ল্যানেট আছে 101 লাইট ইয়ার্স দূরে, যেটার নাম TOI 700d, যেখানে ভয়েজার 1কে পৌঁছাতে প্রায় 18 লক্ষ বছর সময় লেগে যাবে। যদি এইখানে কোনো এলিয়েন সভ্যতা হয়ে থাকে তাহলে ভয়েজার 1-এর পালসার ম্যাপের সাহায্যে আমাদের পৃথিবীকে খুঁজতে কিছুটা সমস্যা হতে পারে। 18 লক্ষ বছরে সূর্য আমাদের গ্যালাক্সির পরিক্রমা করতে করতে তার পজিশনকে কিছুটা হলেও চেঞ্জ করে নেবে, আর সেই সাথে অন্যান্য স্টারও তার পজিশনকে চেঞ্জ করে নেবে। এদিকে যদি ভয়েজার 1 এইখানেও না থামে, যদি এর সাক্ষাৎ কোনো এলিয়েনের সাথে না হয় তাহলে ভয়েজার 1 আরও যাত্রা করতে থাকবে এবং প্রায় 1400 লাইট ইয়ার্স দূরের এমন একটি গ্রহে পৌঁছে যাবে যার নাম কেপলার 452b। এটা একটি সুপার আর্থ প্ল্যানেট। এর মানে এটি আকারে আমাদের পৃথিবীর থেকে বড়, কিন্তু এটা তার স্টারের হ্যাবিটেবল জোনে আসে। ভয়েজার 1কে এইখানে পৌঁছাতে প্রায় 2.5 কোটি বছর সময় লেগে যাবে। এর থেকেই আমরা বুঝতে পারছি এই গ্রহটি আমাদের থেকে কতটা দূরে আছে। এত বছর অতিক্রম হয়ে গেলেও ভয়েজারের ভেতরে সম্পূর্ণ ডাটাই সুরক্ষিত থাকবে। এলিয়েন যখন এই ডেটাকে ডিকোড করবে তো তারা এটা অতি সহজেই বুঝে যাবে যে এটা কতটা বছরের পুরনো। যদি ওই এলিয়েন সভ্যতা অধিক অ্যাডভান্স হয় তাহলে তারা এই পালসার স্টার ম্যাপের সাহায্যে আমাদের সঠিক অবস্থানের সম্পর্কেও স্পষ্টভাবে বুঝতে পারবে। এলিয়েনরা তখনকার সময়ের পালসার স্টারের স্পেন রোটেশনকে দেখে এটা অনুমান করতে পারবে এই ভয়েজারকে কত বছর পূর্বে লঞ্চ করা হয়েছিল। এরপরও যদি ভয়েজার এইভাবেই চলতে থাকে তাহলে এটা 100 কোটি বছর পর আমাদের পৃথিবী থেকে প্রায় 56 কোটি লাইট ইয়ার্স দূরে হবে। এটা আমাদের মিল্কি গ্যালাক্সির সেন্টারের থেকেও 2 গুণ অধিক বেশি দূরত্ব। 1 বিলিয়ন বছর পর ভয়েজার হয়তো আমাদের মিল্কি ওয়েকে পার করে গ্যালাকটিক স্পেসে প্রবেশ করে যাবে। 4 বিলিয়ন বছর পর যখন ইউরেনিয়াম অর্ধেক ডিকে হয়ে যাবে ভয়েজার তখন আমাদের থেকে 2,24,000 লাইট ইয়ার্স দূরে হবে, যেখান পর্যন্ত পৌঁছাতে ভয়েজারকে 400 কোটি বছর পর্যন্ত সময় লেগে যাবে। ওই সময় মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অপর সাথে সংঘর্ষে লিপ্ত থাকবে এবং তখন দুটি গ্যালাক্সি মিলে একটি নতুন গ্যালাক্সির সৃষ্টি হবে এবং আমাদের ভয়েজার তখন নতুন গ্যালাক্সিতে যাত্রা করবে যেটার নাম মিল্কোমেডা। কিন্তু এটাও ঠিক, ভয়েজার কত বছর পর্যন্ত এই ইউনিভার্সে ট্রাভেল করবে সেটা ভবিষ্যতের উপরই নির্ভর করছে, কারণ আমরা আর মাত্র কয়েক বছর পরেই এই ভয়েজার থেকে আর কোনো তথ্য পাবো না। এটার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এর থেকে তো আর কোনো সিগন্যাল পাবো না, কিন্তু এটা বিলিয়ন বছর পর্যন্ত মানব সভ্যতাকে এই আশাটা দিয়ে রাখবে ভবিষ্যতে ভয়েজারের থেকেও আরও আধুনিক সব স্পেসক্রাফটের তৈরি হবে, যেগুলো হয়তো ভয়েজারের থেকেও আরও অধিক দ্রুত অতিক্রম করবে। কিন্তু ভয়েজার আমাদের প্রথম একটি স্পেসক্রাফট যেটাকে মানব সভ্যতা কোনো দিনও ভুলবে না। বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। গোল্ডেন ডিস্কের এই কোডকে ডিকোড করতে পেরে আপনার কাছে কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভয়েজারকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।